হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমিতে। আজকে আমরা নিয়ে চলে এসেছি জিকেজিএস এর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেশন, যেটা থেকে কিন্তু তোমরা তোমাদের আপকামিং রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত এছাড়া রাজ্য পুলিশ এছাড়াও WBPSC-র বিভিন্ন পরীক্ষাগুলোতে জিকেজিএস সেকশনে কিন্তু তোমরা সকলে এই জায়গাটা থেকে হেল্প পেতে চলেছো। তো তোমরা যারা যারা এবছর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য সরকারের কনস্টেবল থেকে শুরু করে এছাড়াও রাজ্য সরকারের পিএসসির আমাদের ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস গুলো দিতে চলেছ, তাদের জন্য এটা কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেশন। তো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট সেশনটার মধ্যে। তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন এখানে কি বলেছে স্যার আমরা দেখে নিই। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন? শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন। চৌরি চৌরা, কলকাতা, হরিপুরা নাকি ত্রিপুরী? তাহলে সঠিক উত্তরটা এখানে কি হবে? আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসিতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম কত সালে সভাপতি নির্বাচিত হন এবং কোন স্থানে? তাহলে সঠিকটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার সি, হরিপুরা। হরিপুরা হচ্ছে কি অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার। এটা হলো কি স্যার 1938 সালে। এর ঠিক পরের বছর যে আমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল অর্থাৎ 1939 সালে, সেটা স্যার কোথায়? এটা হয়েছিল আমাদের ত্রিপুরী। এই ত্রিপুরীতেও কিন্তু আমাদের গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং দ্বিতীয়বারের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু নির্বাচিত হন। বাট এখানে বলা হয়েছে প্রথমবার কোনটা, তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, হরিপুরা। কোশ্চেন নাম্বার 2 তে যাওয়া যাক। চলো কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি আমরা সকলে। আর নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? চলো, তো তাহলে বলা হচ্ছে দেবাগিরি, তাঞ্জোর, পাটলিপুত্র নাকি কনৌজ? কোনটা হবে এখানে আমাদের সঠিক উত্তর একটু দেখে নিই আমরা সকলে। তো এখানে ফার্স্ট বলা হচ্ছে যে আমরা সকলেই জানি যে মোহাম্মদ বিন তুগলক তার 5টা ডিসিশন হচ্ছে গিয়ে কি মানে ডিভাস্টেটিং হয়েছিল। যেরকম নাম্বার 1 হচ্ছে আমাদের যেটাকে আমরা সকলে বলি যে গঙ্গা যমুনা দোয়াবের রাজস্ব বৃদ্ধি। ওকে, প্রথম যেটা আমরা বলবো সেটা হলো কি দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি। এবারে সেনা রাজস্ব বৃদ্ধি করেছে, খুব ভালো কথা, কারণ জায়গাটা অনেক ফার্টাইল ল্যান্ড ছিল, মানে গঙ্গা যমুনা দোয়াব দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল ছিল। বাট যখন সেখানকার ট্যাক্স বা রাজস্বটাকে আমার বাড়ানো হয় তখন সেখানে কিন্তু মহামারী চলছিল। তো তার জন্য এটা হলো গিয়ে তার ডিভাস্টেটিং একটা সিদ্ধান্তের মধ্যে একটা। সেকেন্ড পয়েন্ট, তিনি চেয়েছিলেন তার রাজধানীটাকে সুরক্ষিত করতে, মানে তৎকালীন দিল্লি সালতানাতে রাজধানী ছিল হচ্ছে আমাদের দিল্লি। একইভাবে দিল্লি সালতানাতের মধ্যে যে রাজবংশ সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করবে অর্থাৎ তুঘলকদের রাজধানীও ছিল দিল্লিতে। বাট তিনি দেখলেন যে তিনি চাইছিলেন যে তার রাজধানীটাকে সিকিউর করতে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে, যার জন্য তিনি তার রাজধানী স্থানান্তরিত করলেন দিল্লি থেকে দৌলতাবাদে, যেটাকে বলা হয় আমাদের দেবাগিরি। তার জন্য অপশন নাম্বার এ হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। সেকেন্ড, তার ডিভাস্টেটিং সিদ্ধান্তের মধ্যে ছিল একটা টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি, ওকে। তারপরে হচ্ছে কি 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে গিয়ে খোরসান আক্রমণ। খোরসান ও কারাচিল, খোরসান ও কারাচিল এগুলো আক্রমণের সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি আর সেনাবাহিনী নিয়ে সেগুলোতে অগ্রসর হননি, তাই না? তাহলে সঠিক উত্তর কোথায় স্থানান্তরিত করেন? দেবাগিরি, অপশন নাম্বার এ। তাঞ্জোর হচ্ছে গিয়ে যারা চোল শাসক ছিল, ওকে, মানে সরি, মানে যেটা হচ্ছে গিয়ে আমাদের তাঞ্জোর বা তাঞ্জাভুর যেটাকে আমরা বলছি। পাটলিপুত্র হচ্ছে গিয়ে মগধের রাজধানী, কনৌজ ছিল কি হর্ষবর্ধনের রাজধানী। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই এখানে অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার, দ্যাট মিন্স দেবাগিরি। কোশ্চেন নাম্বার 3-এ চলে যাচ্ছি স্যার আমরা তাহলে একবার। কোশ্চেন নাম্বার 3-এ যাওয়া যাক। বলা হচ্ছে শিখদের পঞ্চকয়ের ধারণা ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? গুরু রঞ্জিত সিং, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ নাকি গুরু তেগ বাহাদুর বা তেজ বাহাদুর যাকে আমরা বলে চলি? ওকে, আচ্ছা। তো পঞ্চক ধারণের নির্দেশ দিয়েছিলেন দশম শিখ গুরু।
দশম শিখ গুরু হচ্ছেন গিয়ে আমাদের গুরু গোবিন্দ সিং, তাহলে অপশন নাম্বার বি হবে এটা আমাদের রাইট অ্যান্সার। রঞ্জিত সিং তিনি শিখ গুরু ছিলেন না, কিন্তু শিখ সাম্রাজ্যকে একত্রিত করতে পেরেছিলেন। ওকে, হরগোবিন্দ হচ্ছেন, গুরু হরগোবিন্দ হচ্ছেন আমাদের ষষ্ঠ শিখ গুরু, এবং গুরু তেজ বাহাদুর হচ্ছেন গিয়ে আমাদের নবম শিখ গুরু, তাই না? বাট এখানে সঠিক উত্তরটা হলো কি গুরু গোবিন্দ সিং। পঞ্চক মানে হচ্ছে কি গঙ্গা করা কৃপান কেশন কচ্ছা। তো বেসিক্যালি এটা হলো কি অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে স্যার, ডান। তাহলে দেখিনি এটা হচ্ছে কি আমাদের কি অপশন নাম্বার বিটা হলো কি রাইট অ্যান্সার। চলো পরেরটায় যাওয়া যাক। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানটা শুরু করেন? 1920, 1935, 1925 নাকি 1930? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? ডান্ডি অভিযান শুরু করেন, বলো। তাহলে সঠিক উত্তরটা এখানে কি হবে? অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। 1930 সাল, 1930 সালে মহাত্মা গান্ধী তিনি কিন্তু ডান্ডি অভিযানটাকে আমার শুরু করেছিলেন। ঠিক আছে, পরেরটা যাওয়া যাক। পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল? আচ্ছা, এখানে দুটো অপশন সেম হয়ে গিয়েছে। পিটের ভারত শাসন আইন কত সালে শুরু হয়েছিল? পিটের ভারত শাসন আইন কত সালে শুরু হয়েছিল? জলদি কমেন্টের মধ্যে অ্যান্সার করবে তোমরা সকলে। ওকে, সো এটা বেসিক্যালি আমার আনা হয়েছিল ভারতে যে ব্রিটিশ শাসন বা কোম্পানির যে শাসনটা যখন আমার ছিল মহাবিদ্রোহের আগে, তো সেই কোম্পানির শাসনটাকে নিয়ন্ত্রণ করা, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটাকে নিয়ন্ত্রণ করা। তো এই পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল আমাদের 1784 সালে। তাই অপশন নাম্বার বিটাকে করব আমরা এখানে রাইট অ্যান্সার। চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6-এ তাহলে আমরা চলে আসছি। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বলে ফেল। দ্বিতীয় পুলকেশী, প্রথম রাজরাজ, তৃতীয় গোবিন্দ নাকি নরসিংহবর্ম? দ্বিতীয় পুলকেশী হচ্ছেন গিয়ে আমাদের চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। প্রথম রাজরাজ বা রাজা রাজা ওয়ান যাকে আমরা বলি, বা রাজেন্দ্র চোলা ওয়ান, এরা হচ্ছেন গিয়ে আমাদের যেটা চোল সাম্রাজ্য, চোল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে একজন। তৃতীয় গোবিন্দ ইনি রাষ্ট্রকূট বংশের ছিলেন। বাট পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? তিনি হচ্ছেন আমাদের নরসিংহ বর্মন। অপশন নাম্বার এ হলো আমাদের রাইট অ্যান্সার, নরসিংহ বর্মন, যিনি চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে তার রাজধানী বাতাপি দখল করেন, যার জন্য নরসিংহ বর্মন বা নরসিংহ বর্মন ওয়ান এনাকে উপাধি দেওয়া হয়েছিল আমাদের কি বাতাপি কুণ্ড। এনাকে কি উপাধি দেওয়া হয়? এনাকে উপাধি দেওয়া হয় হচ্ছে গিয়ে আমাদের বাতাপি কুণ্ড। ঠিক আছে, এছাড়াও তিনি মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিলেন কে? আমাদের এই প্রথম নরসিংহ বর্মন বান। তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কি? অপশন নাম্বার ডি হবে গিয়ে এটার রাইট অ্যান্সার। ওকে, চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7-এ আসা যাক। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতীক বলা হয়? নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিক বলা হয়? রেলপথ নির্মাণের পথিক বলা হয়। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিক বলা হয়? বলো। কোথা থেকে কোথায় আর এবং কে হবে এটার সঠিক উত্তরটা আমাদের? চলো তাহলে সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটা হলো কি, কাকে রেলপথ নির্মাণের পথিক বলা হয়? অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে আমরা বলি ভারতের রেলপথ নির্মাণের জনক। এবং ভারতবর্ষে প্রথম রেলপথ হয়েছিল 1853 সালে। 1853 সালে প্রথম রেলপথ চালু হয়েছিল।
সেকেন্ডেরটা হবে আমাদের 1854 সাল, অর্থাৎ ভারতের মধ্যে দ্বিতীয়, কিন্তু পূর্ব ভারতের ক্ষেত্রে এটা হলো প্রথম। তারপরে চলে আসছি স্যার 1856 সাল। 1856 সালে হলো ভারতের তৃতীয় রেলওয়ে, কিন্তু দক্ষিণ ভারতের প্রথম রেলওয়ে। আর তারপরে চলে আসছি আমরা 1859, এটা হলো ভারতের চতুর্থ রেলওয়ে, কিন্তু এটা হচ্ছে কি আবার উত্তর ভারতের প্রথম রেলওয়ে। তাহলে স্যার প্রথমটা চলেছিল আমাদের মুম্বাই থেকে থানে পর্যন্ত, প্রথমটা চলেছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। 1854 সালে হচ্ছে গিয়ে হাওড়া থেকে হুগলি, আমাদের পূর্ব ভারতে প্রথম, আমাদের পূর্ব ভারতে প্রথম হাওড়া থেকে হুগলি। 1856 সাল যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে আমাদের দক্ষিণ ভারতে প্রথম, অর্থাৎ মাদ্রাজ থেকে আরকট, মাদ্রাজ থেকে আরকট। আর উত্তর ভারতের প্রথমটা হচ্ছে গিয়ে এলাহাবাদ থেকে কানপুর, এলাহাবাদ থেকে কানপুর, এলাহাবাদ থেকে কানপুর। তাহলে এটা হলো গিয়ে ভারতের প্রথম 4টি রেলওয়ের উৎস। ওকে, চলেন স্যার পরেরটায় যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 9, সরি কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখিনি। সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? সংহিতা, উপনিষদ, আরণ্যক নাকি মহাভারত? বলো সকলে। ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার ডি, মহাভারত। ঠিক আছে, কারণ মহাভারত হচ্ছে কি একটা এপিক বা গ্রন্থ টাইপের, মানে সেটা কিন্তু বেদের অংশ নয়। বেদের টোটাল 4টে অংশ হয়, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আর উপনিষদ যেহেতু বেদের শেষাংশ, তার জন্য এটাকে বেদান্তও বলা হয়। তাহলে সঠিক উত্তরটা কি হবে, যে কোনটি আমার বেদের অংশ নয়? অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, মহাভারত। ঠিক আছে, পরেরটা। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? চলো, তো তাহলে দেখে নেবো এটা। তো তাহলে প্রথম অধিবেশন হচ্ছে গিয়ে বোম্বে, এবং বোম্বের কোন শহরে এটা অনুষ্ঠিত হবে? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। কোথায় জায়গাটা স্যার? জায়গাটা হলো গোকুলদাস, গোকুলদাস তেজপাল, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। আর এই প্রথম যে অধিবেশনটা হবে সেটা সভাপতিত্ব করবেন একজন বাঙালি, তিনি হচ্ছেন আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশচন্দ্র ব্যানার্জি। এর ঠিক পরে অর্থাৎ 85-র পরে দ্বিতীয় অধিবেশনটা হবে আমাদের কলকাতাতে, আরো হবে, বাট 85-র পরে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল 1886 সালে দ্বিতীয় অধিবেশনটাই কলকাতাতে হবে। এবং এই কলকাতার অধিবেশনে সভাপতিত্ব করবেন আমাদের দাদা ভাই নওরোজি, ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি। এবং তৃতীয় বছর অর্থাৎ 1887 সালেই কিন্তু আমাদের কংগ্রেসের অধিবেশনটা অনুষ্ঠিত হবে মাদ্রাজে, এবং সেখানে সভাপতিত্ব করবেন বদরুদ্দিন তায়েবজি। দিল্লিতে হবে আরো পরে 1918-তে যেরকম দিল্লিতে হয়েছিল। তো যাই হোক না কেন, প্রথম তিনটে হলো এটা। তো তার মানে নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন? বোম্বে, বোম্বে। তাহলে অপশন নাম্বার বি হলো কি আমাদের এটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক স্যার। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? বাংলার আকবর কাকে বলা হতো? চলো বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হচ্ছে গিয়ে আমাদের হুসেন শাহ, হুসেন শাহ। তাকে বলা হতো বাংলার আকবর। বরকত শাহ যিনি হচ্ছেন গিয়ে আমাদের মালাধর বসু বা আমাদের যিনি কৃত্তিবাস, তো তাদেরকে প্যাট্রোনাইজ করেছিলেন বরকত শাহ। তো বাট বাংলার আকবর হিসেবে পরিচিত ছিলেন হুসেন শাহ। ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্কিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ?
ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? নিম্নোক্ত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? বলো। তো তাহলে এই ভূমিরূপটা মূলত তৈরি হয় আমাদের হিমবাহ দ্বারা, অর্থাৎ অপশন নাম্বার বি, হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা হলো কি হিমবাহ দ্বারা সৃষ্ট একটা ভূমিরূপের উদাহরণ। চলো পরেরটা যাওয়া যাক। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তাহলে নীলগিরি হচ্ছে গিয়ে আমাদের মাউন্টেন রেঞ্জ, যার উচ্চতম শৃঙ্গের নামটা হচ্ছে গিয়ে আমাদের দোদাবেতা। দোদাবেতার হাইট হচ্ছে গিয়ে আমাদের 2637 মিটার। এটা হলো কি দোদাবেতা। আর নীলগিরিকে বলা হয় কি জাংশন পয়েন্ট বিটুইন দা পূর্বঘাট অ্যান্ড পশ্চিমঘাট, অর্থাৎ পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয় যে জায়গাটার মধ্যে, বা মানে যেভাবে তারা মিশে তার মধ্যে কিন্তু নীলগিরিটা আমাদের অবস্থিত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, এটার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13-এ যাওয়া যাক। 13 নম্বরটা কি বলছে? হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? খনিজ পদার্থ বা আকরিক মানে কোনটা? যার থেকে বিভিন্ন ধাতুকে নিষ্কাশিত করা হয়। এবারে আকরিকের মধ্যে ধাতুর পরিমাণটা একটু বেশি থাকে, বা আকরিক থেকে ধাতু নিষ্কাশনটা সহজ হয়। কিন্তু খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশন তো সহজ হয়ই না, উল্টেতে তার মধ্যে ধাতুর পরিমাণটাও কম থাকে। তার জন্য সেই ছোটবেলা থেকে একটা কথা শুনেছো না, সব আকরিককেই বলা হয় খনিজ, কিন্তু সব খনিজ আমার আকরিক নয়। ওকে, সো তাহলে বলা হচ্ছে হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম। তাহলে হেমাটাইট মূলত খনিজ পদার্থ অ্যাজ ওয়েল অ্যাজ আকরিকও বলতে পারি, বাট কার স্যার? সেটা হলো আকরিক লোহার। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার। লোহাকে পাওয়া যায় হেমাটাইট থেকে, হেমাটাইট, ম্যাগনেটাইট ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে। 14টা বলো, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? কোশ্চেন নাম্বার 14, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? পাললিক শিলা, ভূগর্ভস্থ শিলা, আগ্নেয় শিলা নাকি রূপান্তরিত শিলা? গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? তাহলে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার সি, আগ্নেয় শিলা। 15টায় চলে যাচ্ছি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটোকে যোগ করা হয়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো কথাটি যোগ করা হয়? সমাজতান্ত্রিক মানে হলো কি আমাদের সোশ্যালিস্ট, আর ধর্মনিরপেক্ষ মানে হলো সেকুলার, এবং আরেকটাও কিন্তু এর সাথে যোগ করা হয়, তাকে আমরা বলি হচ্ছে কি ইন্টিগ্রিটি বা সংহতি। ঠিক আছে, তো স্যার সঠিক উত্তরটা কি হবে? মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976, তাই না? তো তাহলে 42তম সংবিধান সংশোধনী 1976 সাল, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, যাকে আমরা সকলে নাম দিয়েছি মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন। ঠিক আছে, তো এটা মূলত এর মাধ্যমে যুক্ত করা হয় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংহতি। তাহলে অপশন নাম্বার সি হলো কি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সকলের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দেই আমি, যে তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী তিনিও, এমনকি রাজ্য সরকারের তরফ থেকেও কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে এবছর কিন্তু আমাদের কিছুদিনের মধ্যেই বা কিছু মাসের মধ্যেই আমরা পঞ্চায়েতের তরফ থেকে একটা ভ্যাকেন্সি দেখতে পারবো। অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ইত্যাদি জায়গাতে মানে কর্মচারীর এতটাই অভাব যে একটা হিউজ পরিমাণ নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে ভ্যাকেন্সিটা নিয়ে। তো যারা যারা পঞ্চায়েতকে লক্ষ্য করে বা পঞ্চায়েতটাকে পাখির চোখ করে এগিয়ে চলছো, তাদের জন্য কিন্তু আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে অলরেডি WB গ্রাম পঞ্চায়েত ব্যাচটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ব্যাচের মধ্যে তোমরা কি কি পাচ্ছ স্যার? যেরকম হচ্ছে গিয়ে তোমাদের জিকে, অঙ্ক, বাংলা, ইংরাজি, এই প্রত্যেকটা সাবজেক্টের থিওরি ভিত্তিক ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ তুমি প্রত্যেকটা সাবজেক্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক থিওরি ক্লাস তোমরা পাচ্ছ। সেই থিওরি রিলেটেড ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাকে নিয়ে ডিটেলসও কিন্তু আলোচনা তোমরা পেয়ে যাচ্ছ।
ঠিক আছে। আর এরপরও যদি কোনো সিলেবাসের চেঞ্জ হয়, কারণ আমরা এই ব্যাচটাকে সম্পূর্ণ সাজিয়েছি বিগত সিলেবাসের উপর ভিত্তি করে, এবং যা বোঝা যাচ্ছে যে গত সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু এবছরেও পরীক্ষাটা হয়ে থাকবে, কারণ এতটাই কর্মীর অভাব যে নতুন করে সিলেবাস বানিয়ে নতুন করে পদ্ধতি করে নেওয়া তাদের পক্ষে আর পসিবল নয়। তো যদিও বা নতুন কোনো টপিক বা নতুন কোনো সাবজেক্ট আমাদের এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে সেটা তোমরা ভাববে যে এই ব্যাচের মধ্যেই কিন্তু তোমাদেরকে সেই টপিক বা সাবজেক্টগুলো করিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু আলাদা করে কোনো কোর্স আর কিনতে হবে না, সবকিছু কিন্তু এটার মধ্যেই আমাদের ইনক্লুডেড। ঠিক আছে। সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ, থিওরি প্লাস এমসিকিউ। ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে কি 12 মাস। অর্থাৎ যে ক্লাসটাকে তুমি করলে, হয়তো সেই লাইভ ক্লাস তুমি করতে পারলে না, তোমার কোনো কাজ পড়ে গেল, তো সেই লাইভ ক্লাসের যে রেকর্ডেড ভার্সন প্লাস লাইভ ক্লাসে আমরা যে তোমাদের থিওরি বা ম্যাটেরিয়াল দিয়ে পড়াই, বা আনলিমিটেড মক টেস্ট, এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের আর চিন্তা করার কারণ নেই, কারণ এটাকে তোমরা কিন্তু 12 মাস ধরে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে। লাইভ এবং রেকর্ডেড পেয়ে যাচ্ছ, পিডিএফ ক্লাস পেয়ে যাচ্ছ, ক্লাসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা যারা যারা চাইছো পঞ্চায়েতটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে, তারা কিন্তু আর দেরি না করে চটজলদি আমাদের TWS একাডেমি অ্যাপটাকে ইনস্টল করে নাম ফোন নাম্বার রেজিস্ট্রেশন করে পেইড সেকশনে গেলে কিন্তু এই ব্যাচটাকে তোমরা পেয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ব্যাচ। ওকে, চলো তো পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে তাহলে আমরা চলে যাই, এটুকুনো ডিটেলসই তোমাদের এখানে বলার ছিল। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি স্যার। পরের প্রশ্ন বলছে, কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, নাকি অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া? চলো তাহলে জেনে নিই একটু ডিটেলস আমরা। তো বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে যে পদটা তৈরি করা হয়েছে সেটা হলো আর্টিকেল নাম্বার 76। আর্টিকেল নাম্বার 76 কি বলা হচ্ছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল নাম্বার কত স্যার? আর্টিকেল নাম্বার হলো 76, দ্যাট ওয়াজ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাকে বলা হয় ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া। তিনি ভারতবর্ষের যে কোনো কোর্টে সরকারকে ডিফেন্ড করতে পারেন। এছাড়া লোকসভা বা রাজ্যসভা বা উভয় সভার যৌথ অধিবেশনে তিনি পার্টিসিপেট করতে পারেন, বাট তিনি সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, কারণ তিনি সেই সভাগুলোর মেম্বার নন। তাই তাহলে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার এ। লোকসভার স্পিকার না, লোকসভার স্পিকার তো তিনি লোকসভাটাকে পরিচালনা করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হ্যাঁ এখানে আর্টিকেল নাম্বার 143 একটা কথা আছে, আর্টিকেল নাম্বার 143, অর্থাৎ রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইন বিষয়ক পরামর্শ চাইতেই পারেন, বাট তিনি সেটা গ্রহণে আমার বাধ্য নন, তাই না? তো সেটা হচ্ছে কি আমাদের আর্টিকেল 143 ব্যাপারটা রাষ্ট্রপতির সাথে জড়িত। আর অ্যাডভোকেট জেনারেল হচ্ছে কি আর্টিকেল নাম্বার 165, অর্থাৎ যেটা রাজ্য সরকারকে তিনি হেল্প করে থাকেন আইন বিষয়ক ক্ষেত্রে, তাই না? বাট তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তরটা হলো কি অপশন নাম্বার সি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? বাহ, খুব ভালো একটি প্রশ্ন। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? চলো, তো তাহলে আমরা কি দেখবো এখানে? সেন্ট্রাল ব্যাংক অফ, আচ্ছা সঠিক উত্তরটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো আমাদের সঠিক উত্তর। ওকে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া মূলত তৈরি করা হয় ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস এবং ব্যাংক অফ বম্বেকে মার্জ করার পরে। ঠিক আছে, তিনটে ব্যাংকে মার্জ করা হয় এবং নাম দেওয়া হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাই 1955 সালের 1 জুলাই যার রাষ্ট্রীয়করণ হয় এবং নাম দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার ডি।
পরেরটায় যাওয়া যাক। নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? আয়কর, জিএসটি, কর্পোরেশন কর নাকি সম্পত্তি কর? নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? ঠিক আছে, তো তাহলে এটার সঠিক উত্তরটা হলো কি জিএসটি, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটাকে আমরা বলি হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স, যেটাকে আমরা সকলে বলি ইনডাইরেক্ট ট্যাক্স। আর এটা মূলত হচ্ছে গিয়ে কি বলতো, যে কোনো পণ্য বা সামগ্রী কেনাকাটা করার সময় কোনো নাগরিক সেটা পরোক্ষভাবে আমার দিয়ে থাকেন বা ইনডাইরেক্টলি তাকে দিয়ে থাকেন 2017 সাল থেকে। তো তার মানে সঠিক উত্তর জিএসটি। ওরাইজ দ্য স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ওরাইজ দ্য স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? যেরকম আমের ক্ষেত্রে হচ্ছে কি ম্যাঙ্কিফেরা ইন্ডিকা, তাই না? চলো, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ধান, গমেরটা হলো গিয়ে জিয়া মিজ, ধান হলো গিয়ে আমাদের ওরাইজা স্যাটাইভা, তার বিজ্ঞানসম্মত নামটা। কোশ্চেন নাম্বার 20, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? 1 জোড়া, 4 জোড়া, 2 জোড়া নাকি 3 জোড়া? মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি দৃশ্যমান? ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে আমাদের 3 জোড়া, প্যারোটিড, সাবম্যাক্সিলারি বা সাবম্যান্টিবিউলা এবং সাবলিঙ্গুয়াল। তাহলে সাবলিঙ্গুয়াল হলো দুটো, প্যারোটিড হচ্ছে গিয়ে দুটো, আর সাবম্যাক্সিলারি বা সাবম্যান্টিবিউলারটা হচ্ছে গিয়ে দুটো। তাহলে টোটাল 6টা, মানে হলো 3 জোড়া। তাহলে অপশন নাম্বার ডি হবে এটার রাইট অ্যান্সার, 3 জোড়া। ওকে, এর মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডে যদি ভাইরাস আক্রমণ করে তাহলে মানুষের মধ্যে যে রোগটা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় মাম্পস। আর প্যারোটিড গ্ল্যান্ড হলো এই 3টে লালা গ্রন্থির মধ্যে যেটা আকারে সব থেকে বড়। আর এই 3টে লালা গ্রন্থির মেন কাজটা হলো গিয়ে লালা ক্ষরণ করা। যে লালা বা সালাইভার মধ্যে মূলত আমরা দুটো এনজাইমকে দেখতে পাই, একটা হলো টায়ালিন, অ্যানাদার ওয়ান হচ্ছে কি আমাদের লাইসোজাইম। তো টায়ালিন বা সালাইভারি অ্যামাইলেজের কাজটা হলো কি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করতে কিন্তু তারা সহায়তা করে। কোশ্চেন নাম্বার 21, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তাহলে স্যার সঠিক উত্তরটা কি হবে? এসআই তে তাপমাত্রা, দ্যাট ওয়াজ কেলভিন। কেলভিন, আর কেলভিন লেখার সময় ডিগ্রি দিতে নেই, তাই না? কেলভিন। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কোন ধর্মটাকে আমরা পরিমাপ করি? ভর, অভিকর্ষজ ত্বরণ, ভার নাকি বল? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কি ভার। স্প্রিং তুলার সাহায্যে তাহলে আমরা কি পরিমাপ করি স্যার? আমরা কিন্তু তাহলে ভার তাকে পরিমাপ করে চলি। ঠিক আছে, ডান। চলো পরেরটা। বলা হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে এনটিপিতে 1 গ্রাম অণু কোন গ্যাসের আয়তন কত হবে? 1 গ্রাম অণু কোন গ্যাসের আয়তন কত হবে? 1 গ্রাম অণু কোন গ্যাসের আয়তনটা কত হবে? ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কি এখানে? সঠিক উত্তরটা হচ্ছে আমাদের 22.4 লিটার। অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 22.4 লিটার কোন গ্যাসের আয়তন। 24, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর কি বলা হয়? যে বল দ্বারা কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবী, তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর কি বলা হয়? ঠিক আছে, তো যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ওজন বলা যায়, অর্থাৎ দ্যাট ওয়াজ ভার অথবা ওয়েট, তাই না? ভার অথবা ওয়েট, যেটা হলো ওয়ান টাইপ অফ ফোর্স। আর ফোর্স মানে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশনের পরিবর্তে কি থাকে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। দুটোকে মাল্টিপ্লাই করলে কি পাবো? ভার বা ওয়েটটাকে পেয়ে যাবো। 25, বলো সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তাহলে স্যার সাধারণ তুলা যন্ত্র, অর্থাৎ আপনি যদি FLE ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেন তাহলে সাধারণ তুলা যন্ত্রে ফ্যালক্রামটা থাকে হচ্ছে গিয়ে মাঝখানে। তো তার মানে এটা আমার কি হবে? ফার্স্ট ক্লাস লিভার বা প্রথম শ্রেণীর লিভার হবে।
আর আমরা জানি যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি অফ আ মেশিন, তো সেই কর্মদক্ষতার ক্ষেত্রে কর্মদক্ষতার মান সাধারণ তুলা যন্ত্রে কত হয়? সাধারণ তুলা যন্ত্রে হয়ে থাকে 1। তাহলে এর ক্ষেত্রে কর্মদক্ষতার মানটা কত? কর্মদক্ষতার মানটা হলো কি 1। তার মানে যতটা পরিমাণ ইনপুট ততটা পরিমাণ আউটপুটে কিন্তু আমরা এর মধ্যে থেকে পেয়ে থাকবো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আমাদের ডব্লিউবিপি এবং কেপির একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে আগের রেজাল্টগুলো ঠিক বেরিয়ে যাওয়ার পরপরই। তো আমরা ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন 2.0 অলরেডি লঞ্চ করে দিয়েছি, যেখানে তোমরা সম্পূর্ণ ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ হচ্ছে কি 15 মাসের জন্য, 1 বছরও নয় 15 মাসের জন্য কিন্তু তোমরা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। সম্পূর্ণ কোর্সটাকে শেষ করিয়ে দেওয়া হবে তোমাদের 5 মাসের মধ্যে। সম্পূর্ণ কোর্সটাকে শেষ করানো হবে 5 মাসের মধ্যে, যেখানে তোমরা তোমাদের ম্যাথ, ইংলিশ, জিকে জিএস এর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি ক্লাসেস পাবে এবং সেই ক্লাসেস বা সেই টপিকগুলো থেকে বিগত বছরের ডব্লিউবিপি, ডব্লিউবিপিএসসি তে কি প্রশ্ন এসছে বা রেলওয়ে এসএসসিরও কোন কোন ধরনের প্রশ্ন আমাদের এই এক্সামগুলোতে রিপিট হতে পারে, সবকিছুর এলাবোরেট আলোচনা করা হবে কিন্তু আমাদের এই ব্যাচটার মধ্যে। ঠিক আছে, তো তাহলে এটাকেও তোমরা দেখতে পারো, অলরেডি আমাদের অ্যাপের মধ্যে রানিং পিএসসি মিসলেনিয়াস ব্যাচও কারেন্ট আমাদের চলছে। আচ্ছা, আচ্ছা, এই যে অ্যাপের কথা বারবার বলছি, যারা হয়তো ফার্স্ট ভিডিও দেখছো, অ্যাপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তারা তোমরা বেসিক্যালি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে TWS একাডেমি অ্যাপটাকে, সেই অ্যাপটাকে ইনস্টল করে নিজের নাম ফোন নাম্বার দিয়ে এনরোল করে নেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। এই ইন্টারফেসে দেখো পেইড কোর্স, ই বুক, পেইড টেস্ট, ফ্রি ক্লাসেস, ফ্রি টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, সব সেকশন আলাদা আলাদা আছে। পেইড কোর্স সেকশনে গেলে বর্তমানে আমাদের TWS অ্যাপের মধ্যে যে যে কারেন্ট ব্যাচেস গুলো চলছে সবকিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। যেরকম বর্তমানে কম্বাইন ফাউন্ডেশন 7.0, WBKP 2026 ফাউন্ডেশন, ANM GNM ফাউন্ডেশন, আপার প্রাইমারি, পিএসসি মিসলেনিয়াস, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চলছে সেটা হলো কেপি কনস্টেবল মেইনস এবং WBP কনস্টেবলের জন্য প্র্যাকটিস ব্যাচ। তো এই প্র্যাকটিস ব্যাচটাও কিন্তু অলরেডি এখনো আমাদের অ্যাপের মধ্যে রানিং। যারা যারা তোমরা বিগত 2-3 বছর ধরে পুলিশের পরীক্ষা দিচ্ছ বাট কোনোভাবে হয়নি, বা স্যার আমাদের থিওরি সম্পূর্ণ ক্লিয়ার, একটু কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে, তাদের জন্য কিন্তু কারেন্ট আমাদের রানিং চলছে কেপি কনস্টেবল মেইনস এবং WBP কনস্টেবল প্রিলিমস এর জন্য প্র্যাকটিস ব্যাচ, যেটা কিন্তু অলরেডি আমাদের অ্যাপের মধ্যে রানিং এবং ক্লাসও কিন্তু জাস্ট আমাদের আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন প্রত্যেকে জয়েন করতে ভুলবে না। আর এটা হলো আমাদের 3টে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট। যে কোনো সরকারি চাকরির আপডেট, তার নোটিফিকেশন, তার সম্বন্ধে অথেন্টিক নিউজ, তার রিলেটেড ফ্রি ক্লাসেস, মক টেস্ট বা কোনো পেইড ব্যাচেস আসছে কিনা বা পেইড মক টেস্ট আসছে কিনা, সবকিছুর A to Z ডিটেলস কিন্তু আমরা এই 3টে ইউটিউব চ্যানেলেই তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তাই এই 3টে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, এরকম যদি জিকেজিএস এর আরো সেশন পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। তাহলে আজকে এই পর্যন্তই। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।